আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের মাউন্টেন বিল্ডিং পার্ট থেকে ডেলির স্লাইডিং কন্টিনেন্ট থিওরি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। মানে এ টু জেড আমরা জানার চেষ্টা করব। সুতরাং ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই থিওরি থেকে যে প্রশ্নই পরীক্ষাতে আসুক না কেন তার উত্তর তুমি করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো যে ডেলি একজন কানাডিয়ান জিওলজিস্ট ছিলেন। তার পুরো নাম রেজিনাল্ড এলডোর্থ ডেলি। 18ই মার্চ 1971 থেকে 19শে সেপ্টেম্বর 1957 ছিল তার জীবনকাল। তিনি 1926 সালে আবার মোবাইল আর্থ নামে একটি বই প্রকাশ করেন, যে বইতে তিনি পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি ও বিবর্তন, বিশেষ করে পর্বত গঠন বা মাউন্টেন বিল্ডিং সম্পর্কে মতবাদ প্রকাশ করেন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, প্রশ্ন হতে পারে যে ডেলির স্লাইডিং কন্টিনেন্ট থিওরি কত খ্রিস্টাব্দে বা কত সালে প্রকাশিত হয়? কত সালে? 1926 সালে। কোন বইতে? বইটার নাম কি? বইটার নাম হচ্ছে আওয়ার মোবাইল আর্থ। এছাড়াও কি বলতো, এছাড়াও মাউন্টেন বিল্ডিং সম্পর্কে আর যেসব থিওরিগুলি আছে তাদের প্রকাশের সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। কীরকম দেখো, যে কোবারের জিওসিনক্লাইনাল থিওরি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তোমরা জানো? কত? 1925 সালে। এবার কোবারের পরেই কি হয়? ডেইলির স্লাইডিং কন্টিনেন্ট থিওরি প্রকাশিত হয় কত? 1926 সালে। এরপরে আর্থার হোমসের কি কনভেকশন, থার্মাল কনভেকশন কারেন্ট থিওরি প্রকাশিত হয় কবে? 1928 থেকে 29 সালে। তো এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে কিন্তু। কোবারের পরে প্রথমে কোবারের পরে কে? ডেলি, ডেলির পরে কে? আর্থার হোমস। ঠিক আছে, দেখো যে ডেলির মতে ভূমিরূপ বা পর্বত গঠনের মূল শক্তি হলো গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তির উপর ভিত্তি করেই কিন্তু ডেইলির মতবাদটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ডেইলির মতবাদ কোন ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বা কোন বলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তাহলে কোন বল? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি। এবার দেখে নিই চলো যে ডেলি তার মতবাদে কি বলেছেন। ঠিক আছে, দেখো ডেলি বলেছেন যে আমাদের পৃথিবী দুটা স্তর নিয়ে গঠিত। বাইরের স্তরটাকে তিনি বলেছেন ক্রাস্ট, এবং ক্রাস্টের নিচে বা অভ্যন্তরের স্তরটাকে তিনি বলেছেন সাবস্ট্রাটাম। তিনি আরও বলেছেন এই যে বাইরের ক্রাস্ট, এই বাইরের ক্রাস্ট বেশি ঘনত্বযুক্ত গ্রানাইট শিলা দ্বারা গঠিত, এবং ভেতরের যে সাবস্ট্রাটাম, এই সাবস্ট্রাটাম কম ঘনত্বযুক্ত গ্লাসি বেসল্ট দ্বারা গঠিত। তার মানে কি বলতো, যে ডেইলির মত অনুযায়ী যে ক্রাস্ট হচ্ছে ভারী। ওকে, ডেইলির মত অনুযায়ী ক্রাস্ট হচ্ছে ভারী, আর নিচের যে সাবস্ট্রাটামটা হচ্ছে হালকা। আর এই ধারণা কি বলতো, আর এই ধারণা আইসোস্ট্যাটিক ব্যালেন্স বা সমস্থিতিক ভারসাম্য অনুযায়ী সম্পূর্ণ ভুল। তাই তো, ডেইলির এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। কারণ কি, আমরা কি জানি? উপরে কি থাকবে? উপরে থাকবে কি? হালকা পদার্থ বা হালকা স্তর উপরে থাকবে, এবং তার নিচে কি থাকবে? তার নিচে ভারী স্তর বা ভারী উপাদান দ্বারা গঠিত স্তর অবস্থান করবে। কিন্তু ডেইলির মতে কিন্তু হচ্ছে পুরোটাই উল্টো। উত্তপ্ত পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হয়ে প্রথম যে কঠিন ভূত্বক গঠিত হয়, সেই ভূত্বককে ডেলি নাম দেন প্রিমিটিভ ক্রাস্ট। তার মানে এই ক্রাস্টটাই কি হচ্ছে? এই ক্রাস্টটারই নাম দেন তিনি প্রিমিটিভ ক্রাস্ট। ডেলি পৃথিবীর স্থলভাগ বা রিজিড মাসকে দেখো ডোমস নামে উল্লেখ করেন। খুব ভালো করে মনে রাখবে কিন্তু। তাহলে যেটা রিজিড মাস, ডেলির ভাষায় কি? ডেলির ভাষায় সেটা হচ্ছে ডোমস। ওকে, ডেলি মনে করেন যে পৃথিবীর স্থলভাগ বা রিজিড মাসগুলো তিনটা অঞ্চলে কেন্দ্রীভূত ছিল। ঠিক আছে, কি সেই তিনটা অঞ্চল? দেখো তোমরা ছবিতে লক্ষ্য করো, এই পৃথিবীর উত্তর মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চল, এবং এই দক্ষিণ মেরু অঞ্চল, এই তিনটা অঞ্চলে কেন্দ্রীভূত ছিল। ডেলি যার নাম দেন পোলার অ্যান্ড ইকুয়াটোরিয়াল ডোমস। ঠিক আছে, দেখো এই উত্তর মেরুতে যে স্থলভাগ বা রিজিড মাস কেন্দ্রীভূত ছিল তার নাম দেন নর্থ পোলার ডোমস, এবং দক্ষিণ মেরুতে যে স্থলভাগ বা রিজিড মাস কেন্দ্রীভূত ছিল তার নাম দেন সাউথ পোলার ডোমস,
এবং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে যে রিজিড মাস কেন্দ্রীভূত ছিল তার তিনি নাম দেন ইকুয়াটোরিয়াল ডোমস। আর কি দেখো যে এই যে তিনটা ডোমস, এই তিনটা ডোমসের মাঝখানে মানে এই যে এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, ওকে, এই দুটা অঞ্চল ছিল কি বলতো, যে ডিপ্রেসড রিজিয়ন বা অবনত অঞ্চল বা জলভাগ বা মহাসাগর, ঠিক আছে, যাকে ডেইলি বলেছেন মিড ল্যাটিটিউড ফিরোজ বা মধ্য অক্ষাংশীয় গর্ত। তার মানে কি, এটা একটা মিড ল্যাটিটিউড ফিরোজ আর এটা একটা মিড ল্যাটিটিউড ফিরোজ বা মধ্য অক্ষাংশীয় গর্ত। তিনি মনে করেন যে পৃথিবীর 50% জলভাগ দ্বারা গঠিত এবং 50% হচ্ছে স্থলভাগ দ্বারা গঠিত, ঠিক আছে। তিনি আরও বলেন দেখো যে এই যে নর্থ পোলার ডোমস, মানে এই যে নর্থ পোলার ডোমস আর এই যে ইকুয়েটোরিয়াল ডোমস, তাহলে এই দুটা ডোমসের মাঝখানে এই যে মহাসাগর, ঠিক আছে, বা এই যে মিড ল্যাটিটিউড ফিরোজ, এই মিড ল্যাটিটিউড ফিরোজটাকেই তিনি বলেছেন টেথিস মহিখাত বা টেথিস জিওসিনক্লাইন। খুব ভালো করে মনে রাখবে কিন্তু। তাহলে ডেলির মতে টেথিস জিওসিনক্লাইন কোন দুটা ভূখণ্ডের মাঝখানে অবস্থিত? একটা হচ্ছে কি নর্থ পোলার ডোমস, আর একটা কি ইকুয়াটোরিয়াল ডোমস। দেখো আমরা জানি সাধারণত যে দীর্ঘ সংকীর্ণ ও অগভীর সমুদ্রকেই মহীসোপান বলে বা জিওসিনক্লাইন বলে, তাই তো। কিন্তু এখানে ডেলির মতে কি, ডেলি কি বলেছেন, পুরো মহাসাগরটাকেই, পুরো জলভাগটাকেই তিনি জিওসিনক্লাইন বা মহীখাত বলেছেন। এরপর কি হয় দেখো, এই যে নর্থ পোলার ডোমস আছে, ঠিক আছে, আর এই যে ইকুয়াটোরিয়াল ডোমস আছে, এই দুই ডোমস থেকে উৎপন্ন পলি নদী দ্বারা বাহিত হয়ে এই মিড ল্যাটিটিউড ফিরোজে বা এই মহাসাগর বা মহীখাতে জমা হতে থাকে। ঠিক একই রকম এই সাউথ পোলার ডোমস থেকে এবং ইকুয়েটোরিয়াল ডোমস থেকে উৎপন্ন পলি এখানকার মিড ল্যাটিটিউড ফিরোজ বা মহীখাতে জমা হতে থাকে। ফলে কি হবে, এই মহীখাত বা মহাসাগরের তলদেশে কি চাপ সৃষ্টি হতে থাকবে, ওকে। তো এই ডেলির মতে এই চাপ সৃষ্টি 3 রকম ভাবে হয়, ওকে। কিরকম দেখো, ছবিটা একটু অন্যরকম করে আঁকছি, দেখো যে 3 রকম ভাবে চাপ সৃষ্টি কিভাবে হয়। দেখো দেখো এটা মনে করো নর্থ পোলার ডোম, এটা মনে করো ইকুয়েটোরিয়াল ডোম, আর এটা মনে করো সাউথ পোলার ডোম, আর এই মাঝখানে দুটা কি মিড ল্যাটিটিউড ফিরোজ, তাই তো, বা মধ্য অক্ষাংশীয় গর্ত বা সমুদ্র বা মহীখাত। এবার এই মহীখাতের তলদেশে কি হচ্ছে, পলির সঞ্চয় হচ্ছে। কোথা থেকে? এই ডোমগুলির থেকে পলি এসে জমা হচ্ছে, এই তো। জমা হওয়ার জন্য কি বলছি, যে মহাসাগরের তলদেশে চাপ পড়ছে। অর্থাৎ 3 রকম ভাবে চাপ সৃষ্টি কিভাবে হয় দেখো। প্রথমত কি দেখো, প্রথমত যে এই যে মহাসাগরের তলে চাপ পড়ছে, প্রথমটা কি বলতো, এই যে মহাসাগরের জলরাশি আছে, এই মহাসাগরের জলরাশির চাপ পড়ছে মহাসাগরের তলে, তাই তো, এটা একটা। দ্বিতীয়ত কি বলতো, এই যে পলিস্তর আছে, পলিস্তর জমছে, তো পলিস্তরের জমার জন্য কি হচ্ছে বলতো, কি মহাসাগরের তলদেশে চাপ পড়ছে, তাই তো। দেখো তো এই পলিস্তর জমছে বা পলি জমছে এবং অবনমিত হচ্ছে মহাসাগরের তলদেশ, ঠিক আছে। তার মানে কি দেখো যে এই দুটা প্রক্রিয়া সেডিমেন্টেশন অ্যান্ড সাবসিডেন্স, এই তো, পলিস্তর জমছে এবং অবনমিত হচ্ছে, এই দুটা প্রক্রিয়ায় কিন্তু একসঙ্গে ঘটছে। আবার কি দেখো, এই পৃথিবীর অভ্যন্তরে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, পৃথিবীর কেন্দ্রে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেও কি হচ্ছে, এই পলিস্তর নিচের দিকে অবনমিত হচ্ছে বা ডাবছে, ফলে মহাসাগরের তলদেশে চাপের সৃষ্টি হচ্ছে, ওকে। কেন দেখো, দেখো যে তিনি মনে করেন এবং আমরাও সেটা জানি যে এই কন্টিনেন্টাল কাস্টে এখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব যতটা হবে তার চেয়ে এই ওশেনিক ক্রাস্টে এখানে কি বলতো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি হবে। কেন? কারণ এই ওশেনিক ক্রাস্ট বা সমুদ্রের তলদেশ কি পৃথিবীর কেন্দ্রের থেকে কাছে অবস্থিত, তাই তো, কিন্তু এই কন্টিনেন্টাল ক্রাস্ট কি পৃথিবীর কেন্দ্রের থেকে দূরে অবস্থিত, তাই তো। তার মানে কি দেখো যে এখানে এই মহাসাগরগুলিতে জলের চাপ, তাই তো, আর কি পলিস্তরের চাপ, তাই তো, আর কি এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই পলিস্তর আরও ক্রমশ নিচের দিকে অবনমিত হচ্ছে বা ডাবছে। আবার কি দেখো যে এই যে মহাসাগরগুলি আছে, এই মহাসাগরগুলির তুলনায় এই ডোমসগুলি মানে ইকুয়েটোরিয়াল ডোমস ও পোলার ডোমসগুলি অনেক উঁচুতে অবস্থিত ছিল, ঠিক আছে। এবং মহাসাগরের তলদেশ যত নিচের দিকে ডাববে, যত নিচের দিকে অবনমিত হবে, তত কি হবে দেখো, তত এই ডোমসগুলির উচ্চতা তত বাড়বে, তাই তো। এবার ডোমসগুলির উচ্চতা বাড়ছে,
কেন বাড়ছে? এই মহাসাগরগুলো নিচের দিকে অবনমিত হচ্ছে, তাই ডোমসগুলির উচ্চতা বাড়ছে, এটা একটা। এবার মহাসাগরগুলো অবনমিত বা মহাসাগরের তলদেশ অবনমিত হওয়ার জন্য কি বলতো, এখানে এই দুই ডোমসে কি ট্রানজিশনাল ফোর্সের সৃষ্টি হয়। ঠিক আছে, ট্রানজিশনাল ফোর্সের সৃষ্টি হলে এই ডোমসগুলি ক্রমশ আয়তন এরকম বাড়তে থাকে। ঠিক আছে, আয়তন এরকম বাড়তে থাকে। এই আয়তনে যখন বাড়তে থাকে তখন কি বলতো, এই যে ডোমসগুলিতে যে পলিস্তর আছে, এই পলিস্তর তখন প্রসারিত হয়। ঠিক আছে, ছড়িয়ে পড়ে। পলিস্তর প্রসারিত হলে কি হবে? পলিস্তর প্রসারিত হলে দেখো, আয়তনে বাড়ার জন্য পলিস্তর প্রসারিত হচ্ছে, ফলে কি হবে, এই ডোমসগুলির উচ্চতা ক্রমশ কি হবে, হ্রাস পেয়ে যাবে। আয়তনে প্রসারিত হচ্ছে, ডোমসগুলির উচ্চতা হ্রাস পেয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো তাহলে ডোমসগুলির উচ্চতা হ্রাস পাচ্ছে। এবার ভারসাম্য রক্ষা করার জন্য কি হয় বলতো, এই ভারসাম্য রক্ষা করার জন্য তখন এই এই ওশেনিক ক্রাস্ট, দেখো এটা মনে করো কন্টিনেন্টাল ক্রাস্ট, তার নিচে আছে ওশেনিক ক্রাস্ট। এবার এই ওশেনিক ক্রাস্ট থেকে মেটেরিয়াল কি হয়, এই কন্টিনেন্টাল ক্রাস্টের দিকে প্রবাহিত হয়, হয়ে এই কন্টিনেন্টাল ক্রাস্টের তলায় গিয়ে জমা হয়। ওকে, জমা হলে কি হয়, এই কন্টিনেন্টাল ক্রাস্টের উচ্চতা আরও বাড়তে থাকে, মানে আবারও উচ্চতা বাড়তে থাকে। এর ফলে কি হয় দেখো, যে এখান থেকে মেটেরিয়াল চলে যাওয়ার দরুন গিয়ে কোথায়, কন্টিনেন্টাল ক্রাস্টের তলায় জমা হচ্ছে, ফলে এর উচ্চতা বাড়ছে, তাই তো। আর এখানে কি হচ্ছে, এখান থেকে যেহেতু মেটেরিয়াল চলে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এ আরও কি চাপে আরও নিচের দিকে কি অবনমিত হচ্ছে বা সাবসিডেন্স হচ্ছে বা নিচের দিকে বসে যাচ্ছে, তাই তো। এবার এই যে বসে যাচ্ছে এখানে, এবার কি হচ্ছে দেখো, প্রবল চাপের সৃষ্টি হয়। কেন চাপের সৃষ্টি হয়? তিনটা কারণ, একই আগের তিনটা কারণেই। কি কি? এখানে এই জলরাশির চাপ, এই পলিস্তরের চাপ, আর কি আছে, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি। এই তিনটা কারণে একসময় কি হয়, এই ওশেনিক ক্রাস্টে কি বলতো, এরকম ফাটল ধরে যায়। ঠিক আছে, ওশেনিক ক্রাস্টে ফাটল ধরে যায়। ঠিক আছে, এবার ফাটল ধরে কি হয় বলতো, ফাটল ধরার পরে এক সময় পুরো ব্লক আকারে এটা ভেঙে পড়ে, এরকম বিচ্ছিন্ন হয়ে যায়, ব্লক আকারে এরকম ভেঙে পড়ে, এরকম বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, এবার যখনই দেখো এরকম বিচ্ছিন্ন হয়ে গেল, একদম ব্লক আকারে বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ে গেল, ঠিক আছে, তখন কি হয় বলো তো, তখন দেখো এই যে পোলার ডোমসগুলো ছিল, ডোমসগুলোর সঙ্গে দুটা ডোমসে বা প্রত্যেকটা ডোমসের সঙ্গে যোগসূত্র স্থাপন করছিল কে, এই যে এই ওশেনিক ক্রাস্ট, তাই তো। কি হলো, এই ওশেনিক ক্রাস্টের কি বলতো, এই ডোমসগুলোর কি বলতো, যোগসূত্রটা নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল। তিনি বলেছেন দেখো, যে দ্য সাপোর্ট সিস্টেম অফ পোলার অ্যান্ড ইকুয়াটোরিয়াল ডোমস ওয়াজ লস্ট, মানে এইটাই ছিল সাপোর্ট সিস্টেম, তাই তো। তাহলে এই পোলার ডোম আর ইকুয়াটোরিয়াল ডোমের এই যে সাপোর্ট সিস্টেম, এটা ভেঙে গেল, তাই তো, ওয়াজ লস্ট, নষ্ট হয়ে গেল, বিকজ অফ রাপচার অ্যান্ড ব্রেকিং অফ ওশেনিক ক্রাস্ট। কি জন্য? এই ওশেনিক ক্রাস্টটা ভেঙে যাওয়ার জন্য এই সাপোর্ট সিস্টেমটা কি নষ্ট হয়ে গেল। ওকে, এবার এই সাপোর্ট সিস্টেমটা নষ্ট হয়ে গেলে কি হয় বলতো, এই যে পোলার ডোমস আছে, এই পোলার ডোমস কি হয় বলতো, এই মহীখাতের দিকে বা জিওসিনক্লাইনের দিকে কি বলতো, এরকম কি স্লাইডিং হতে থাকে, ওকে, বা এগিয়ে আসতে থাকে। আর এই ইকুয়াটোরিয়াল ডোমও এই মহীখাতের দিকে এরকম স্লাইডিং বা এগিয়ে আসতে থাকে। তিনি বলেছেন দেখো, দে স্টার্টেড ডাউনওয়ার্ড স্লাইডিং, মানে এই যে পোলার ডোমস আছে আর এই যে ইকুয়াটোরিয়াল ডোমস আছে, এরা কি করছে, এই ডাউনওয়ার্ড স্লাইডিং করছে, তাই তো। স্লাইডিং অফ কন্টিনেন্টাল masses of polar and equatorial domes towards the ওশেনিক ক্রাস্ট, তার মানে এই ওশেনিক ক্রাস্টের দিকে স্লাইডিং করছে বা মহীখাতের দুদিক থেকে দুটা ডোম, মানে ইকুয়াটোরিয়াল ডোম আর পোলার ডোম এগিয়ে আসছে। ওকে, এবার এগিয়ে আসার জন্য কি হবে, কি কম্প্রেসিভ ফোর্সের সৃষ্টি হবে, তাই তো, বা সংকোচনকারী বলের সৃষ্টি হবে। তো এই পলিস্তরে কি করবে, প্রচণ্ড পরিমাণ দুদিক থেকে চাপ দিবে। কেন? এদিক থেকে স্লাইডিং হওয়ার জন্য, এদিক থেকে স্লাইডিং হওয়ার জন্য, তাই তো। এবার এই পলিস্তরে চাপ পড়েই, এই পলিস্তরে ভাঁজ পড়ে কি হবে, ভঙ্গিল পর্বত গঠিত হবে। ওকে, ঠিক একইভাবে তিনি বলেছেন যে এই নর্থ পোলার ডোম আর ইকুয়াটোরিয়াল ডোমের মাঝখানে এই টেথিস মহীখাত আছে, এই টেথিস মহীখাতের পলি ঠিক এভাবেই কি ভাঁজ পড়ে কি বলতো, হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে স্লাইডিং কন্টিনেন্ট থিওরির ব্যাখ্যা। তো তোমরা যদি ব্যাখ্যাটা বুঝে থাকো,
তাহলে কিন্তু এখান থেকে ছোটোখাটো যে প্রশ্নই আসুক না কেন এর উত্তর কিন্তু তোমরা পারবে করতে। ঠিক আছে, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।